আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাতাসে বারুদের গন্ধ বিখ্যাত একটি কবিতা। সেটার আদলে আজকে শিরোনাম বর্ণনা করছি। যেখানে বলার চেষ্টা করছি বা করব, সেটা হলো বাতাসে বিপ্লবের গন্ধ। বিপ্লব হওয়ার জন্য একটা প্রেক্ষাপট লাগে। সেটা গণ-অভ্যুত্থান বলেন বা অন্য কোনো সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, সবকিছুরই পেছনে একটা বিরাট কার্য এবং কারণ থাকে। আমাদের দেশে গত ২ বছরে যা কিছু ঘটেছে, তাতে একটি প্রতি-বিপ্লব, কাউন্টার রেভলিউশন বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে। কারণটা কি? প্রথম কারণ হলো যে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে একটা ধারাবাহিক যে শাসন ব্যবস্থা ছিল, তাদের যে বৈধতা ছিল, সেই বৈধতার জায়গাটি ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত একেবারে ১০টি বছর ক্রমাগত বিতর্কিত হয়েছে, রাজনীতির ইতিহাস কলঙ্কিত হয়েছে এবং আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার যে একটা সুদীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে লড়াই এবং সংগ্রামের ইতিবাচক একটা ইতিহাস রয়েছে, সেটি কলঙ্কিত হয়েছে। কেবলমাত্র প্রশ্নবিদ্ধ নির্বাচন, শাসনকর্মে একছত্র আধিপত্য, কর্তৃত্ববাদী শাসন, যেটিকে সবাই স্বৈরাচারী শাসন বলে এবং এখন যেটাকে সবাই ফ্যাসিজম বলে বা ফ্যাসিবাদ বলে গালাগাল করছে। এর বাইরে বিশাল একটা অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়। এই অলিগার শ্রেণী তারা ব্যবসা নিয়ন্ত্রণ করত, মিডিয়া নিয়ন্ত্রণ করত, নিয়োগ বদলি সব কিছু নিয়ন্ত্রণ করত এবং পুরো রাষ্ট্রকে তারা নিজেদের এবং তাদের পরিবারের বাপদাদাদের সহায় সম্পত্তি বলে তারা ধ্যান জ্ঞান করত। ছাত্রলীগ ছাড়া, যুবলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা তাদের বংশ রক্ত ছাড়া, তাদের সার্টিফিকেট ছাড়া রাষ্ট্র এবং সরকারের কোনো সুযোগ সুবিধা কারোর জন্যই খুব সহজ ছিল না। তো এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটি বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। সরকার অত্যন্ত কঠোর হস্তে তার সকল শক্তি দিয়ে সেগুলোকে বন্ধ রাখে, অবদমিত রাখে, ক্ষেত্র বিশেষে ছাই চাপা দিয়ে রাখে। কিন্তু টকবগিয়ে যেভাবে পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে আগ্নেয়গিরির লাভা, গলিত লাভা টকবক করে ফুটতে থাকে, ওভাবে জনরোষ ফুটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, ক্ষুদ্র একটা ফাটল পেয়ে, যে ফাটলে আসলে আওয়ামী লীগের পতন হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগ সেটা মনে করেছে এটা তো একটা শিশু বিদ্রোহ। অতীতে এরকম কত বড় বড় বিদ্রোহ তারা দমন করেছে, কত রাজনৈতিক দল যারা আছে তারা শেষ করে দিয়েছে, কত রাজনৈতিক দলকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সরকার এবং বিরোধী দল সবাই, যেখানে শেখ হাসিনার অবাধ্য হওয়ার কথা কেউ কল্পনা করতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলার যাদের কোনো স্কোপ ছিল না, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রীর অনুকম্পা চাওয়া, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সরকারের জন্য কী করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাসে যখন তারা হেলে দুলে রীতিমতো ঢুল ছিল, ঠিক সেই সময়টাতে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেয়। অর্থাৎ আগস্টের ৫ তারিখে একটি গণ অভ্যুত্থান হয়ে যায়, বিস্ময়কর, অভিনব। যেহেতু গণ অভ্যুত্থানটি একেবারে যাকে বলা হয় এত দ্রুত ঘটেছে, ফলে এই গণ অভ্যুত্থানের কারা সুবিধাভোগী হবেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, পরাজিত যারা পক্ষ তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সকল ব্যাপারে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা কারোর মধ্যে ছিল না। সেনাবাহিনী প্রস্তুত ছিল না, পুলিশ প্রস্তুত ছিল না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ভারত প্রস্তুত ছিল না, পাকিস্তান, আমেরিকা, ইভেন যারা ক্ষমতায় বসেছিল তাদের কারোরই
এ ধরনের প্রস্তুতি ছিল না, আর অভিজ্ঞতা তো একেবারেই ছিল না। ফলে কি হলো, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে অবিরতভাবে একের পর এক ভুল হতে থাকলো এবং সেই ভুল এখনো অনিবার্যভাবে চলে আসছে। তো সেই ভুলের কারণে একের পর এক ক্ষত তৈরি হচ্ছে। মানুষের যাকে বলা হয় অভিমান বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর রাগ করে মানুষ বিএনপিকে চেয়েছে। বিএনপির উপর রাগ করে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। বা একটা সময় জামাত চেষ্টা করেছিল, কিন্তু আসলে জামাতকে এদেশের মানুষ ওইভাবে কখনো চেয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি সরি, আমার কাছে মনে হয়নি। জামাতকে চেয়েছে শুধুমাত্র জামাতের যারা লোকজন আছেন তারা, আর অন্য কিছু যারা লোকজন আছেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা জামাতকে চায়, কিন্তু মূলত তা নয়। আমাদের দেশে ধর্মপ্রাণ যারা মানুষ তারা 70টি ধারা উপধারায় বিভক্ত। শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এরপরে তাবলিগ আছে, হেফাজত আছে, হেফাজতের 4-5টা গ্রুপ আছে, তাবলিগের 4-5টা গ্রুপ আছে, তারপরে মাজারপন্থী আছে, মাজারপন্থীদের 15-20টি গ্রুপ আছে। তো সব মিলিয়ে ওই যে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে শেষ জামানাতে তার উম্মতের মধ্যে 69টি বা 70টি যে ফেকরা হবে, বিভাগ হবে, বিভক্তি হবে, তার মধ্যে একটা থাকবে সঠিক পথে, বাকি সবাই বিপথে। তো কাজেই জামাত একটি পথ, আর বাকি যারা আছেন তারাও 69টি যে মত রয়েছেন তারাও যার যার অবস্থান থেকে নিজেদেরকে জান্নাতি মনে করেন। আর আমরা যারা বাইরের একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি চাই, তারা ঠিক এই যে পুরো যে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছেন তাদের সবাইকে আমরা মনে করি এরা সবাই জামাত। চরমোনাইও জামাত, হেফাজতও জামাত, শর্ষিনাও জামাত, আট্রসিও জামাত, এরকম একটা ধ্যান ধারণা। ইনকলাবও জামাত, সংগ্রামও জামাত। কিন্তু ঘটনা কিন্তু আসলে তা নয়। ফলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে পুরো ইসলামিক কমিউনিটিকে এক ছাতার তলে নেয়ার জন্য জামাতের যে চেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা ছিল, বা অন্য যে আর্মির যারা লোকজন ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তাদের যে চেষ্টা ছিল, সেটা অভিজ্ঞতার কারণে বা অনভিজ্ঞতার কারণে সেটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি বাড়তে থাকে। যে মানুষ বা যে জনগণ একসময় তাকে বরণ করে নিয়েছিল, যারা চেয়েছিল দীর্ঘদিন উনি থাকুন, তারা খুব দ্রুত তাকে তাড়ানোর জন্য পাগলপাড়া হয়ে পড়ল। এনসিপি, তারপর সমন্বয়ক, এরপর জুলাই বিপ্লবী, তাদের মধ্যে বহু সংখ্যক গ্রুপ হয়ে গেল। যারা নিহত হয়েছেন তাদের একটা গ্রুপ, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সকলের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল। যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, যারা এনসিপির বড় বড় পদ পেয়েছেন, যারা পাননি, সব মিলিয়ে দেখা গেল যে বিপ্লবের পক্ষের যে শক্তি, তাদের মধ্যেও প্রায় 70টি শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মূল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, চিটাগং ক্যাবিনেট, গ্রামীণ ব্যাংক ক্যাবিনেট, বান্ধবী ক্যাবিনেট, বন্ধু ক্যাবিনেট, আত্মীয় ক্যাবিনেট, সব মিলিয়ে এখানে প্রায় 7-8টি গ্রুপ হয়ে গেল। কার যে ক্ষমতায় বেশি সেটা আমরা বুঝতে পারলাম না। লামিয়া মোর্শেদের ক্ষমতায় বেশি, না প্রেস সচিব শফিক সাহেবের ক্ষমতায় বেশি, আসিফ নজরুলের ক্ষমতায় বেশি, নাকি আদিলুর রহমানের ক্ষমতায় বেশি, সৈয়দা রেজওয়ানা হাসান ওনার ক্ষমতায় বেশি, নাকি নূরজাহান বেগমের ক্ষমতায় বেশি, এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এর মধ্যেই সরকারের ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আকস্মিকভাবে এত দ্রুততার সাথে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, ক্ষমতায় বসলেন এবং তার প্ল্যান দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপর প্রধানমন্ত্রী হলেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশে, কেউ বলছেন হযরত উমর হওয়ার চেষ্টা করছেন, কেউ বলছেন
আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে দায়িত্ব পালন করতেন, ঠিক ওইভাবে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেউ বলছেন তিনি তারেক রহমান সাহেব হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্বন কপি। আর তারেক রহমান সাহেব নিজে বারবার দেশ জাতিকে বোঝানোর চেষ্টা করছেন যে তার অসাধারণ একটা পারিবারিক শিক্ষা আছে। তার বাবা মোরালি নৈতিকভাবে তাকে মানুষ করেছেন, তাকে অনেক শিখিয়েছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে পিটুনি দিয়েছেন, মানে ছ্যাঁচা দিয়েছেন। জিয়াউর রহমান সাহেব তার কান ধরে কিভাবে টেনে নিয়ে গেছেন, কানের কোন অংশে তিনি টান দিচ্ছেন, উপরের অংশে না নিচের অংশে, সেটা জনাব তারেক রহমান সাহেব তিনি তার নিজের কান ধরে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে তার বাবা তাকে কান মলে নয়, কান ধরে টেনে হিঁচড়ে তাকে নিয়ে তার বাসার একজন কাজের লোক বা মানে যাকে আমরা গৃহকর্মী বলি বা সাহায্যকারী বলি, তাদের কাছে তিনি মাপ চাইয়েছেন, সরি বলিয়েছেন। তো এই কথাগুলো তারেক রহমান সাহেব বলছেন মনের আনন্দে, উদারভাবে বলছেন এবং এটার প্রতিক্রিয়া কী হতে পারে, এটার নেতিবাচক ইতিবাচক কী হতে পারে তিনি এ সকল চিন্তা করছেন না। তিনি মনে করছেন এই কথাগুলো বললে তিনি যে খুব পারিবারিকভাবে সৎ এবং শিক্ষিত, তার পরিবার যে অনেক কিছু তাকে শিখিয়েছে, এটা জাতির সামনে প্রমাণিত হবে। তিনি বলার চেষ্টা করছেন নিজের অজান্তে তিনি শৈশবে খুব দুষ্ট ছিলেন, ভীষণ রকম দুষ্ট ছিলেন। এখন যেটা বুলিং বলা হয়, মানে বুলিং বলতে গালাগালি করা হয়, তিনিও 10-11 বছর বয়সে গালাগালি করেছেন এবং সে যেন তেন গালাগালি নয়, কোনো বাংলা নয়, পাকিস্তান থেকে তিনি যে সকল গালাগালি শিখে এসেছিলেন, হারামজাদে, উনি এগুলো না, মানে হারামজাদে, কুত্তেকে বাচ্চা, এরকম পাকিস্তানে অনেকগুলো গালি আছে না, তো সেই গালিগুলো তিনি পাকিস্তান থেকে শিখে এসেছিলেন এবং 75, 74, 75, 76 সনে ওই সময়টিতে তার বয়স যখন 10-12 বছর তিনি এরকম কিছু বুলিং করেছেন। এখন এটা অত্যন্ত সরল স্বভক্তি, ওই বয়সে সবারই হয়, মোরাললেস ছোটোকালে এরকম অনেক কিছু করে, সেই কথাগুলো তিনি বলছেন। কেন বলছেন, কী কারণে বলছেন সেটা আমি বলতে পারবো না। নিঃসন্দেহে তার মনে হয়েছে এটা দ্বারা তিনি মানুষজনকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাই থাকুক না কেন, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শাসন যেটা শৈশবে তিনি পেয়েছেন ওটা এখনকার সমাজে নেই এবং এটা এখন খুব জরুরি। তিনি মানুষদেরকে নৈতিকভাবে শিক্ষিত করতে চাচ্ছেন এবং এটির কারণে তিনি সে ড্রিম সোসাইটি, যেটি মার্টিন লুথার কিং জুনিয়র, আপনারা জানেন যে দুজন মার্টিন লুথার কিং ছিলেন, একজন সিনিয়র, দুজনে ধর্মপ্রচারক, খ্রিস্টান যাজক ছিলেন। তো যিনি জুনিয়র তিনি আমেরিকাতে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি ছিল, আই হ্যাভ এ ড্রিম। তো সেটার আদলে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তীতে সেটা আবার চিন্তা করলেন যে আই হ্যাভ এ প্ল্যান এটা অনেকটা ডিক্টেটর ভাব এসে যায়, হিটলার ভাব এসে যায়, মুসলিনি ভাব এসে যায়। দেন হি চেঞ্জ ইট অ্যান্ড তিনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের সকলের একটা সম্মিলিত পরিকল্পনা আছে। ভালো কথা। তো সেই পরিকল্পনাটা যে স্বপ্ন, সেই পরিকল্পনাটার সঙ্গে বর্তমানের চাইতে অতীত এবং ভবিষ্যৎ দুটো বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীত হলো তার বাবা যে সকল কর্ম করেছেন, যেমন খাল কেটেছেন এটা, আর ভবিষ্যৎ হলো এই বাংলাদেশে একটা মানে কার্ডের সোসাইটি হবে, যেখানে আপনি যাবেন আপনার কাছে একটা আলাদিনের চেরাগ থাকবে, একটা কার্ড থাকবে, সেটা ঘষা দিবেন, ঘাটাঘাট ঘ্যাসাঙ্গাস সব কিছু হয়ে যাবে। চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত সব জায়গাতে আপনি কার্ড ফ্যাসিলিটিস পাবেন, তেল কেনা থেকে শুরু করে সব জায়গাতে। এটা একটা স্বপ্নের জগৎ। আর অতীত যেটা আছে, অতীতের যেটা একটা রোমন্থন, কিন্তু এরই মধ্যে বাস্তবে যে অনেকগুলো সমস্যা, সেই সমস্যার কারণে তার দীর্ঘদিনের যারা বন্ধু তারা তাকে ছেড়ে গেছেন। যদি বলা হয় গিয়াসউদ্দিন আল মামুন এখন কোথায়, তার তো বিশ্বস্ত বন্ধু। গিয়াসউদ্দিন আল মামুনকে কেনার জন্য শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই যে করেননি, কিন্তু তিনি বিক্রি হননি। গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এখন
ওই সময়টাতে যারা 111-এর সময়, যেমন ধরুন সেই একসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার খুব কাছের ছিলেন। তো তিনিও তো ডিজিএফআইয়ের কাছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বহু বক্তব্য দিয়েছেন, মিস্টার বাবর। কিন্তু মামুন তো এই কাজটা কখনো করেনি। সে তার বন্ধুত্ব বজায় রেখেছে। তারেক রহমান সাহেবের যত গোপন তথ্য এখনো পর্যন্ত একটা টু শব্দ তিনি করেননি। তারেক জিয়ার মনোরঞ্জনের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার জন্য গিয়াসউদ্দিন আল মামুন তার নিজের পরিবারের ব্যক্তিগত জীবন যৌবন সব তছনছ করে দিয়েছেন। পুরো আওয়ামী লীগ জমানাতে সে জেলখানাতে ছিলেন এবং আমি তার সাথে 15 দিন 50 দিন ছিলাম। একটিবারের জন্য তিনি বলেননি তারেক জিয়া তার বন্ধু, বা কোনো কথা এত চেষ্টা করেছি একটা পার্সোনাল জিনিস তিনি কখনো শেয়ার করেননি। তো এইরকম বন্ধু হামিম বিশ্বস্ত এখন তারেক জিয়ার পাশে নেই। এটা খুবই ব্যাড সিগন্যাল। জিয়া পরিবারের দুর্দিনের বন্ধু মোসাদ্দেক আলী ফালু, তিনিও নেই, এর সঙ্গে নেই, এখন তার সঙ্গে নেই। বিএনপি রাজনীতিতে একেবারে প্রথম থেকে যিনি ছিলেন, যারা ছিলেন, যেমন জয়নাল আবেদিন ফারুক, তারপর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এরকম আরও অনেকের নাম আমি বলতে পারবো। এবং ইভেন যে উত্তরবঙ্গের যে একজন আছেন আসাদুল হক দুলু, আর এক দুলু ভাই আছেন, তাকে হুইপ করা হয়েছে। কিংবা ধরুন এই যে জীবন সব কিছু শেষ করে দিয়েছেন রুহুল কবির রিজভী, কিংবা শামসুজ্জামান দুদু, কিংবা আসাদুজ্জামান রিপন। তো এই মানুষগুলো, কিংবা ধরেন এই যে আব্দুস সালাম এখন ঢাকার প্রশাসক তৈরি করা হয়েছে, তাকে বানানো হয়েছে। তো যে মানুষগুলো গত 17টি বছর, ইনক্লুডিং মির্জা ফখরুল, তারা কেউই তারেক রহমান সাহেবের এই বর্তমান যে তার যে কার্ড সোসাইটি, তার যে অতীতের ইলিউশন, এই পুরো জায়গার মধ্যে দলের ডেডিকেটেড যারা আছেন তাদের মধ্যে একমাত্র 2 থেকে 3 জন লোক যারা রাজপথে খুবই সক্রিয় ছিলেন, যেমন শহীদউদ্দিন চৌধুরী আনি, আর একটা হলো বাবুল, কৃষক লীগের বাবুল। ওনারা অনেক কষ্ট করেছেন, আবার এই সরকারের সঙ্গে তারা আছেন, তারেক জিয়ার ঘনিষ্ঠজন হিসাবে আছেন। তো এই দুজন ছাড়া দলের বাকি যারা সিনিয়র জুনিয়র, ইচ অ্যান্ড এভরিবডি ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড। এর বাইরে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে অনেককে তিনি ডাকছেন, অনেকে তিনি কথা বলছেন, কিন্তু ওটা কেস টু কেস। এখন প্রধানমন্ত্রী ডাকছেন, খেতে যাচ্ছেন, কথা বলছেন, ওটা ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার যেটা ছিল, শি হ্যাজ এ সিন্ডিকেট। কিছু লোক ছিল যারা আদর্শিক কারণে শেখ হাসিনার দ্বারা অপমানিত হওয়ার পরে তারা আওয়ামী লীগ করে গেছেন এবং এখনও করছেন। ওইটা বিএনপির এই সময়টাতে ওই নিউক্লিয়াসটা ভেঙে গেছে। বিএনপির যে বুদ্ধিবৃত্তিক, যেমন এই পুরো জগৎটাকে যিনি নেতৃত্ব দিতেন, বুদ্ধিবৃত্তিক জগৎটিকে, যিনি বা যারা, একটা হলো প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ওনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা ছিলেন, যেমন প্রফেসর ফায়েজ ছিলেন, এরপরে আনোয়ারুল চৌধুরী আরেকজন ভাইস চ্যান্সেলর তিনি ছিলেন, এভাবে আরও অনেক সিনিয়র যারা ছিলেন। এরপরে সাংবাদিকদের মধ্যে মতিউর রহমান চৌধুরী, এরপরে এই যে মারা গেলেন মাহফুজুল্লাহ সাহেব, তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার মাহাবুল্লাহ সাহেব, মানে এই যে একটা নিউক্লিয়াস, এরা বুদ্ধিবৃত্তিক জগতে বিএনপির পুরো বিশ্বাসটিকে তারা টিকিয়ে রেখেছিল। আর এই বুদ্ধির যেটা সাংস্কৃতিক যেটা অংশ, এটা সেই 2009 সন থেকেই, 2009 সন না, 111-এর সময় থেকেই এটি জাইজাদিনের শফিক রেহমানের নেতৃত্বে G9 হিসেবে একটা সংগঠন করে যেভাবে বিএনপিকে সাপোর্ট দিয়েছে, পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও এই লোকটির, অর্থাৎ শফিক রেহমানের এই ঋণ শোধ করা যাবে না। তো শফিক রহমান এবং তার G9-এর সঙ্গে যারা জড়িত ছিলেন, একজন লোকও
একজন লোকও, সিঙ্গেল লোকও এই সময়টিতে সম্মানিত নন, বরং অপমানিত, লাঞ্ছিত, বিক্ষুব্ধ প্রত্যেকটা লোক। এই যে বিএনপির বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে, এটা কেবলই মাত্র যে লোকগুলো করতে পারতো তার একটা লোকও এখন বিএনপির সঙ্গে নেই। বিএনপি যাদেরকে ভাড়া করে এনেছে, হঠাৎ করে যাদেরকে ধরে এনেছে, এই গাছের ছাল, ও গাছের বাকল, এই গাছের লতা, ওই বনের পাতা, সব মিলিয়ে একটা বনলতার সেন তৈরি করার চেষ্টা করেছে। এটা কবিতাও হয়নি, কোনো কিছু হয়নি, ছড়াও হয়নি, হাট্টিমাটিমাও হয়নি। এরকম একটা সরকারের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে, তারা বিএনপির যে সংস্কৃতি, আমির খসরু মাহমুদ চৌধুরী খুব ভালো একটা কথা বলছিলেন যে পলিটিক্যাল ইকোনমি বুঝতে হবে, যেটা সাইফুর রহমান বুঝেছিলেন। তো পলিটিক্যাল যে অ্যান্ড সাইকোলজিক্যাল যে কালচারাল রেভলিউশন রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে সিআরআই এর মাধ্যমে, এবং ওটা এখন কতটা আওয়ামী লীগের সাহায্য করছে, এবং যেটা জি9 মাধ্যমে বিএনপিকে সহযোগিতা করেছে, সেটা এখন পুরো বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই বিপ্লবকে কেন্দ্র করে বিএনপির সাথে জামাতের, এনসিপির যে সম্পর্ক হয়েছিল সেটাও শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্কটা হয়েছিল সেটাও শেষ এবং রিভার্স হয়ে গেছে। আর পরিস্থিতি যখন এইরকম একটা পর্যায়ে চলে যায়, তখন সেটিকে বলা হয় একটা বিপ্লব, সেই বিপ্লবটা অসম্পূর্ণ, এবং অসম্পূর্ণ বিপ্লবটা সম্পূর্ণ করার জন্য প্রতি বিপ্লব হয়, কাউন্টার বিপ্লব হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কু হয়, কাউন্টার কু হয়, ব্যর্থ কু হয়। সামনে কি হবে উই ডোন্ট নো, বাট যা কিছু হচ্ছে এটা সরকারের জন্য স্বস্তিদায়ক নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।